রংতুলির আঁচড়ে নবরূপে স্মৃতির মিনার, ভাষা শহীদদের সম্মান জানাতে প্রস্তুত জাতি, নিরাপত্তার ব্যবস্থা জোরদার। আশা করি যে আজকে 21শে ফেব্রুয়ারি এই যে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পালন হবে। সব ধরনের প্রস্তুতি আমাদের শেষ, সবাই আসবে, ফুল দেবে অত্যন্ত সুশৃঙ্খলভাবে। পুলিশের পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মোতায়েন থাকবে পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক। 15,000 পুলিশ সদস্য, পুলিশ অফিসার নিয়োজিত থাকবে। আমাদের কাছে নিরাপত্তাজনিত কোনো রকম থ্রেট নাই, তবে আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। 21-এর প্রথম প্রহরে ফুল দেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। একতরফাভাবে বিভিন্ন দেশের ওপর ট্রাম্পের ব্যাপক শুল্ক আরোপ অবৈধ, মার্কিন সুপ্রিম কোর্টের রায়। বৈশ্বিক অর্থনীতিতে পড়তে পারে বড় ধরনের প্রভাব। এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণ 3 বছর পেছানোর অনুরোধ জানিয়ে জাতিসংঘে সরকারের চিঠি। বিনিয়োগ মন্দা, রাজস্ব আহরণে ঘাটতি সহ নানা সীমাবদ্ধতাই কারণ। নিজ নিজ জেলায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত মন্ত্রী প্রতিমন্ত্রীরা। দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। মাদক ও কিশোর গ্যাং নির্মূলের ঘোষণা। এবং রমজানের প্রথম শুক্রবারে বাজারে উত্তাপ, চাহিদা বাড়ার সুযোগে বেগুন, শসা, লেবু, মরিচের দামে হরিলুট। আমদানি বাড়লেও খাতুনগঞ্জে নানা কৌশলে দাম বাড়ানোর পাঁয়তারা। শুরুতেই অমর 21-এর খবর। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত পুরো জাতি। রংতুলির আঁচড়ে নবরূপে গৌরবের স্মারক কেন্দ্রীয় শহীদ মিনার। 21শে ফেব্রুয়ারি ঘিরে মোতায়েন করা হয়েছে র্যাব, পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে সিসিটিভির আওতায় আনা হয়েছে পুরো এলাকা। দিবসটি ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছে র্যাব ও ডিএমপি। 21-এর প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। রংতুলির ছোঁয়ায় নান্দনিক সাজে গৌরব আর প্রতিবাদের স্মারক কেন্দ্রীয় শহীদ মিনার। মূল বেদি আর পিচ ঢালা রাজপথে সাদা, হলুদ, গোলাপি ও নীল রঙের আলপনা। কয়েক ঘন্টা পরই অমর 21-এর স্মরণে ঢল নামবে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে। আর তাই শেষ সময়ের ব্যস্ততায় শিল্পীরা দেয়ালে দেয়ালে ফুটিয়ে তোলা হয় ভাষা সংগ্রাম সহ জাতির গৌরব গাঁথা। 21 মানে হার না মানা, মাথা নত না করা লড়াইয়ের অনুপ্রেরণা। তাই তো দিবসটি ঘিরে আগ্রহের কমতি নেই বাঙালির। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আগের দিনে অনেকে আসেন কেন্দ্রীয় শহীদ মিনারে। নতুন প্রজন্মকে পরিচয় করান গৌরবময় অধ্যায়ের সঙ্গে। সাধারণ মানুষের আসলে আগ্রহ এবং উৎসাহ দুটো জায়গাটা এবার ভিন্ন, এবং সেটাই কনসিডারেশনে নিয়ে আমাদের এবারের আয়োজনটার ব্যাপ্তিও বেড়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে উৎসাহ উদ্দীপনাটা কোন পর্যায়ে। 21-এর প্রথম প্রহরে জাতির পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা জানানোর পর কেন্দ্রীয় শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হবে সর্বসাধারণের জন্য। এবারও শ্রদ্ধা জানাতে পলাশী মোড়, জগন্নাথ হলের সামনের রাস্তা দিয়ে প্রবেশ করতে হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে কয়েক স্তরের ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে পুলিশ, র্যাব সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী। বসানো হয়েছে ওয়াচ টাওয়ার, সিসিটিভি ক্যামেরা। নিয়মিত মোতায়েনের পাশাপাশি সোয়াট, ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল টিম, ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। নিরাপত্তাজনিত কোনো রকম থ্রেট নাই, তবে আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। বাঙালির লড়াই, প্রতিবাদ আর অর্জনের অনুপ্রেরণা হার না মানা 21। যাদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া গেছে বাংলা ভাষার অধিকার, তাদের প্রতি সম্মান জানাতে প্রস্তুত পুরো জাতি। তবে কেবল দিবস কেন্দ্রিকই নয়, সর্বস্তরে বাংলা ভাষার যথাযথ মর্যাদা নিশ্চিত করার মাধ্যমেই সম্ভব ভাষা সংগ্রামীদের প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের শেষ মুহূর্তের প্রস্তুতির খবর জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহীন,
আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমরা কি ভুলিতে পারি? আর সেই স্লোগান বা সেই প্রতিপাদ্য আজকের 21শে ফেব্রুয়ারি এর প্রথম প্রহরে কিছুক্ষণের মধ্যে সাধারণ স্তরের মানুষ তারা আজকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। সেই 21এর যারা চেতনা ধারণ করে যারা আন্দোলন করেছিলেন, যারা লড়াই করেছিলেন, ভাষার জন্য লড়াই করেছিলেন, তাদেরকে আজকে স্মরণ করবে পুরো জাতি। আজ 12টা 1 মিনিটের যেখানে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান তারা শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর সর্বস্তরের মানুষ সেখানে এই শহীদ মিনারে, কেন্দ্রীয় শহীদ মিনারে তারা ফুল দিয়ে পুষ্পস্তবক অর্পণ করে তারা শ্রদ্ধা নিবেদন করবেন, স্মরণ করবেন সেই সব বীরদের, সেই সব যোদ্ধাদের যারা ভাষার জন্য জীবন দিয়েছিলেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে আজকে বিএনপির নেতাকর্মীরা ইতিমধ্যে এই শহীদ মিনার এলাকায় এসেছেন। একই সঙ্গে আজকে এখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ যারা রয়েছেন তারা সকলেই আজকে এখানে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। আমরা দেখেছি বিএনপির মহাসচিব এবং বর্তমান যিনি মন্ত্রী হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনিও কিন্তু ইতিমধ্যে এই শহীদ মিনারে এসেছেন। একই সঙ্গে কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রীরাও এসেছেন এই শহীদ মিনারের বেদিতে, যারা কিছুক্ষণ অপেক্ষা করছেন। প্রথম প্রহরে তারা ফুল দিবেন, শ্রদ্ধা নিবেদন করবেন। একই সঙ্গে আমরা দেখেছি বিদেশি কূটনীতিকরাও কিন্তু এসেছেন, বিভিন্ন যারা বাংলাদেশের নবনিযুক্ত যারা কূটনীতিক যারা রয়েছেন, যারা নিযুক্ত রয়েছেন তারাও এসেছেন এই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য। আমরা দেখতে পাচ্ছি দূর থেকে যেখানে বর্তমান সরকারের নবনির্বাচিত সরকার, সে সরকারের বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রীরাও ইতিমধ্যে এই বেদিতে এসেছেন। কেন্দ্রীয় শহীদ মিনারের বেদি যেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হবে সেখানে তারা এসেছেন। আমরা বলতে চাই যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি স্থানীয় সরকার মন্ত্রী, তিনি জানিয়েছেন আমাদেরকে, তিনি আমাদের সাথে কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে একটি ইনসাফের রাষ্ট্র কায়েম করতে চান তারা। 21এর চেতনায় তারা একটি বৈষম্যহীন রাষ্ট্র গড়ার যে প্রত্যয় এবং গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার যে প্রত্যয়, সেটিকে তারা ধারণ করে এগিয়ে যাবেন এবং সামনের বাংলাদেশ বিনির্মাণ হবে, গণতন্ত্রের রাষ্ট্র, সাধারণ মানুষের রাষ্ট্র হবে, 21এর চেতনার একটি রাষ্ট্র হবে, যেখানে আজকে যারা নির্বাচিত হয়েছেন তাদের সরকার সেই চেতনাকে ধারণ করে এগিয়ে যাবেন, সেই প্রত্যাশা তিনি করেছিলেন। একই সঙ্গে তিনি বলেছেন যে যেখানে ইনসাফ প্রতিষ্ঠা হবে সাধারণ মানুষের জন্য, যেখানে এই রাষ্ট্রে ইনসাফের রাষ্ট্র পরিণত হবে। তো এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনারে, যেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদের সকলে এবং সাধারণ মানুষ যারা আজকে 21এর যারা ভাষা আন্দোলনের জন্য শহীদ হয়েছিলেন তাদের প্রত্যেককে স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করবেন, তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে। বিশ্বব্যাপী বিভিন্ন দেশের ওপর ট্রাম্প প্রশাসনের আরোপ করা বৈশ্বিক শুল্ক বাতিল করেছে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত। 1977 সালের আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন ব্যবহার করে এসব শুল্ক বসানো হয়েছিল। তবে আদালত বলেছে এভাবে শুল্ক আরোপের ক্ষমতা প্রেসিডেন্টের নেই। শুক্রবার 6-3 ভোটের রায়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এ আদেশ দেন। দেশটির প্রধান বিচারপতি জন রবার্টস বলেন, যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী কর ও শুল্ক নির্ধারণের ক্ষমতা কেবল কংগ্রেসের হাতে। প্রেসিডেন্ট এমন সিদ্ধান্ত নিতে পারেন না। স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণ 3 বছরের জন্য স্থগিত রাখার অনুরোধ জানিয়ে জাতিসংঘকে চিঠি দিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর অনুমোদনের পর বুধবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ থেকে চিঠিটি জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি বা UNCDP-তে পাঠানো হয়েছে। চিঠিতে করোনা পরবর্তী বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের পরিকল্পনা বাস্তবায়নে বাধার কথা তুলে ধরা হয়েছে। ছুটির দিনে নিজ নিজ জেলায় বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা ফুল দিয়ে তাদের বরণ করে নেন বিএনপি নেতাকর্মীরা। দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তরা। দায়িত্ব পাওয়ার পর সচিবালয়ে 2 দিন কর্মব্যস্ত সময় কাটান এমপি মন্ত্রীরা। ছুটির দিন নিজ নিজ জেলায় যান বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা। ফুল দিয়ে বরণ করেন কর্মী সমর্থক ও এলাকার মানুষ। শুক্রবার সকালে চট্টগ্রাম নগরীর উত্তর কাটরলিতে নিজ বাড়িতে সাংবাদিকদের আমির খসরু বলেন, গতানুগতিক নয়, বাজেটের সুফল পৌঁছে দেয়া হবে মানুষের কাছে। সিলেটে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, রমজানে বাজার স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত খাদ্যপণ্য মজুত রয়েছে। আমাদের হাতে যে পরিমাণ সরবরাহ আছে সেই সরবরাহ বাজারে মূল্য স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত। রপ্তানি প্রবৃদ্ধি অর্জন করা, আমাদের রপ্তানি বাস্কেটটাকে বড় করা, নতুন নতুন পণ্য অন্তর্ভুক্ত করা, এটার মধ্যে বৈচিত্র্য আনা, ডাইভার্সিফিকেশন আনা, এগুলি আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ। এমন বাজেট হবে আগামী দিনের বাংলাদেশের অর্থনীতিতে অংশগ্রহণ করার সুযোগ সৃষ্টি হবে,
পরিকল্পনা আছে সেটা বাস্তবায়ন হলে শেয়ার বাজারে বড় ধরনের একটা বিপ্লব ঘটবে। রাজশাহীতে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু হুঁশিয়ারি দিয়ে বলেন, ভূমি মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি সহ্য করা হবে না। চাঁদপুরের শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থানে থাকবে সরকার। অনিয়ম দুর্নীতি কোনো প্রশ্নই আসে না। আমরা শহীদ প্রেসিডেন্টকে দেখে চলি, তিনি যেমন সততার জন্য সারা বিশ্বে তিনি যেমন সুনামের অর্জন করেছেন, আমরাও চেষ্টা করছি সে কথা। আমাদের মন্ত্রিসভার প্রথম বৈঠকে তিনি নির্দেশনা দিয়েছেন দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স থাকবে। মাদক মুক্ত করা হবে, সন্ত্রাস মুক্ত করা হবে, ইফটিজিং মুক্ত করা হবে। কুমিল্লার মুরাদনগরে নিজ বাড়িতে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জেল হোসেন কায়কোবাদ বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানে কেউ বিশৃঙ্খলা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। লক্ষ্মীপুরে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেন, সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। বাংলাদেশে এটার কোনো সুযোগ নাই, আর লক্ষ্মীপুরে তো নাই। সিরাজগঞ্জে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, রমজানে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ রাখার জন্য সরকার চেষ্টা করছে। বেশিরভাগ সময় ভালো বিদ্যুৎ থাকবে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশ নিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী AJM জাহিদ হোসেন। ইফতার মাহফিলে আরও অংশ নেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম সালেহ। এছাড়া জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আয়ুব ভূঁইয়া সহ ব্যবস্থাপনা কমিটির নেতারা এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের শীর্ষ নেতারাও অংশ নেন। আমি এই ইফতার মাহফিলে আপনাদের দোয়ার মধ্যে যাতে আমাদের এই সরকার, দেশনায়ক তারেক রহমানের সরকার এবং সরকারের একজন মন্ত্রী হিসাবে আমার যে দায়িত্ব আপনাদেরকে নিয়ে কাজগুলো সঠিকভাবে আমি পালন করতে পারি, সে বিষয়ে আপনারা দোয়া করবেন। রমজানের প্রথম শুক্রবারে কাঁচা বাজারে উত্তাপ। বাড়তি চাহিদার সুযোগে বেগুন, শসা, লেবুর দাম চলেছে হরিলুট। একদিনে 1 কেজি কাঁচামরিচের দাম বেড়েছে 80 টাকা। চড়া মাছের দরও। রোজা এলেই চাহিদার শীর্ষে থাকে বেগুন, শসা, লেবু সহ সালাদ তৈরির বিভিন্ন পণ্য। তবে এই চাহিদার সুযোগে এসব পণ্যের দাম বাড়িয়ে দেন অসাধু ব্যবসায়ীরা। আর তাই রমজানের দ্বিতীয় দিনে দামের উত্তাপ রাজধানীর কারওয়ান বাজারে। মানভেদে বেগুন বিক্রি হচ্ছে 80 থেকে 140 টাকা কেজি দরে। লেবুর হালি আর শসার কেজি চড়ে আছে 120 টাকায়। একদিনের ব্যবধানে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। রমজানে প্রয়োজনীয় এসব পণ্যের চড়া দামে ক্ষুব্ধ ক্রেতারা। রমজান মাস আসলে সব দেশে অনেক দেশে সবজির দাম কমে, কিন্তু বাংলাদেশে সবজির দামগুলা বেড়ে দেয়। আমি তো ভাবলাম যে কারওয়ান বাজার, পাইকারি বাজার হয়তো একটু কম হবে, তো এখানে দেখি তারও ডবল দাম চাচ্ছে। বিক্রেতাদের দাবি, চাহিদার তুলনায় মিলছে না পর্যাপ্ত যোগান। তাই আসতেছে, অনেক আসতেছে, তারপরও মালের সংকট আছে, এই জন্য দাম বাড়ছে। যে পরিমাণ এগুলো থাকার কথা এই পরিমাণ সরবরাহ নাই। রমজানের শুরু থেকেই চড়া মাছের বাজার। বেশিরভাগই 50 থেকে 150 টাকা বেশিতে বিক্রি হচ্ছে। রুই মাছ 400, 450, কাতল মাছ 350 টাকা কেজি। সব মাছের দামই বেশি মনে হচ্ছে। টাটকানি বলেন, রুই বলেন, সবগুলোই 50 টাকা, 100 টাকা বেশি এরকম প্রতি কেজিতে। তবে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে। 10 টাকা কমে বিক্রি হচ্ছে 190 টাকায়। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। বকেয়া পরিশোধ না করায় ভারতীয় বিমান সংস্থা স্পাইসজেটকে বাংলাদেশের আকাশ ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্তে সংস্থাটির অভ্যন্তরীণ বিমান চলাচলের সময় এবং খরচ বেড়েছে। বিশেষ করে কলকাতা থেকে গুয়াহাটি, ইম্ফল যেতে স্পাইসজেটের বিমানগুলো এখন আর বাংলাদেশের আকাশ সীমা ব্যবহার করতে পারছে না। ইসরায়েলি বিধিনিষেধ উপেক্ষা করে পবিত্র আল আকসা মসজিদে রমজান মাসের প্রথম জুমার নামাজ আদায় করেছেন ফিলিস্তিনিরা। শুক্রবার নামাজ আদায় করেন 80,000-এর বেশি মুসল্লি। আরও হাজারো ফিলিস্তিনিকে মসজিদে প্রবেশ করতে দেয়নি ইসরায়েলি সেনারা। শত বাধা ঠেলে যারা পৌঁছাতে পেরেছেন, তাদের মোনাজাতে মিশেছিল মুক্তি আর আত্মমর্যাদার আকুতি। দখলদার ইসরায়েলিদের জুলুম নিপীড়ন যে ধর্মপ্রাণ ফিলিস্তিনিদের কখনোই রুখতে পারেনি, তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল তারা। জেরুজালেমে পবিত্র রমজান মাসের প্রথম শুক্রবারে জুমার নামাজে হাজার হাজার মানুষের সমাগম হয় পবিত্র আল আকসা মসজিদে। শত বাধা বিপত্তি উপেক্ষা করে এদিন নামাজ আদায়ে আল আকসা মসজিদে ঢল নামে মুসল্লিদের। একসঙ্গে নামাজ আদায় করেন 80,000 ফিলিস্তিনি। মসজিদের মূল প্রাঙ্গণ ছাড়িয়ে যায় মুসল্লিদের লাইন।
রামাল্লার কালন্দিয়া চেকপয়েন্টে যেন এক দুর্ভেদ্য দেয়াল তৈরি করেছিল ইসরায়েল। ভোররাত থেকে লাইনে দাঁড়িয়েও সকাল পর্যন্ত মাত্র 2000 মানুষ জেরুজালেমে প্রবেশের সুযোগ পেয়েছেন। পশ্চিম তীর থেকে যাওয়া বহু ফিলিস্তিনিকেও মসজিদে প্রবেশ করতে দেয়া হয়নি। এদিন 55 বছরের বেশি বয়সী পুরুষ এবং 50 বছর বা তার বেশি বয়সের নারী আর 12 বছরের বয়সের নিচের শিশুদেরই কেবল আল আকসায় প্রবেশের অনুমতি দিয়েছিল দখলদার ইসরায়েল। পবিত্র মক্কা এবং মদিনার পরে ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা মসজিদ। অন্যদিকে ইহুদিদের কাছে সবচেয়ে পবিত্র। তারা এটিকে টেম্পল মাউন্ট হিসেবে উল্লেখ করেন। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।